আগামী 2 জুন সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। এরই মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কনসেনসাস কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। বিকাল 4টার সময় রাজনৈতিক দলের সাথে আমাদের দ্বিতীয় দফা বৈঠক হবে এবং প্রধান উপদেষ্টা এটা উদ্বোধন করবেন। তো এটা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা হয়েছে, প্রধান উপদেষ্টা আজকে রাতে ফিরবেন এবং ফেরার পরে কাল সকালে এটা কনফার্ম করা হবে যে প্রাথমিকভাবে যেসব বিষয়ে তারা একমত হয়েছে, এই বিষয়গুলো গভীরে যাওয়া, যে কোন কোন বিষয়ে সত্যিকার অর্থে একমত হয়েছে। নীতিগত বিষয়ে একমত হলে তো হবে না, এটা বিস্তৃত বিষয়ে, যেমন উচ্চকক্ষ একমত হতে পারে, কিন্তু উচ্চকক্ষের নির্বাচন কিভাবে হবে, কারা ওখানে নির্বাচিত হবেন, এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে 100 আসন হওয়ার ব্যাপারে তারা নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু কি পদ্ধতিতে হবে, এইসব বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করা হবে, যার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হইতে পারে। গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে এই অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে চিফ প্রসিকিউটর জানান, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। এ সময় 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধ সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য নিশ্চিত করতে পেরেছে, তবে গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা রয়ে গেছে। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করতে হবে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুধু যারা 5ই আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভেদ ও বিভাজনের রাজনীতি করছে। যারা নির্বাচনের কথা বলে তাদের দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, কারণ কুচক্রী মহল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসল করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষের দাবি, একটি কারণ নয় ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া।
প্রক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যারা নির্বাচন চায় না তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে, কিন্তু দেশের মানুষ এখন আর তা হতে দেবে না। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাঁধে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেই গণতন্ত্রের পদরোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? অন্যদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় ৬৬ শিশুকেও হত্যা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবের শহীদদের জন্য দোয়া করা হয়। আজকে আপনার যে কুরবানি, আল্লাহর যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া। মানবিক করিডোর বা চ্যানেল যে নামেই ডাকা হোক না কেন, এর কোনোটি দেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সেটা মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানের থেকে শিক্ষা নিয়ে হলেও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। সেমিনারে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বর একটি দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয়, তার দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এই মন্তব্যের সাথে সহমত জানিয়ে জাতীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করা উচিত। সাম্য হত্যাকাণ্ডের ইস্যুকে ডাকসু নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে একটি গোষ্ঠী প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের বিশ্ববিদ্যালয়ের শাখা নেতারা এই অভিযোগ করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আবারও উপাচার্য প্রক্টরের দাবি জানান তারা। অন্যদিকে শাহবাগে প্রতিবাদ সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারা দাবি করেন, ফ্যাসিবাদের ফাঁদে পা দিচ্ছে ছাত্রদল। রিপোর্ট করছেন আদিল সজীব। সাম্য হত্যাকাণ্ডের দিন গড়িয়েছে অনেকটা। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করে হত্যার রহস্য উন্মোচন করার দাবি করে পুলিশও। তবুও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এ বিষয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, দ্রুত সময়ে সাম্য হত্যাকাণ্ডের সত্যিকারের রহস্য জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে। উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। ফ্যাসিবাদের ফাঁদে পা না দিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যারা ভিত্তি হয়েছিল ছাত্রদল, শিবির, ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবারে বুঝবে আমরা যে যেমন ভাবে ভিত্তি হয়েছিলাম অন্তত এমন আমরা করবো না, এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল 1-2 দিনের ঘটনা দেখেন, কয়টা ঘটনা, 2 জন গাঁজা নিয়ে গ্রেপ্তার হয় ছাত্রদল নেতা। এ সময় বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বাম ছাত্র সংগঠনগুলোর সমালোচনা করেন
শিবিরের নেতারা। আজকে ইসলামী ছাত্র অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এবার ভিন্ন এক প্রেক্ষাপটে সংসদ ছাড়াই পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট। ২রা জুন ২০২৫-২৬ অর্থ বছরে ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, যা পাশ হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৫.৫ লাখ কোটি টাকা, যেখানে কর আদায়ে বড় চ্যালেঞ্জ এনবিআর এর সামনে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে ব্যবসা বান্ধব পরিবেশ ও কর কাঠামোর পরিবর্তন করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ফলে এবার ভিন্ন বাস্তবতায় পেশ হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫.৫ লাখ কোটি টাকার বেশি। একদিকে অর্থনৈতিক টানাপোড়েন, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির ব্যবসা বাণিজ্য, যেখানে গত ১০ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৭২,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় ৩৮,০০০ কোটি টাকা বেশি। যদিও দক্ষিণ এশিয়ায় কর জিডিপির তুলনায় অনেকটা পিছিয়ে বাংলাদেশ। বাজেটের রাজস্ব আদায় কিছুটা চ্যালেঞ্জ হলেও ইতিবাচক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তুলে ধরেন কর ফাঁকি রোধ ও কাঠামোর পরিবর্তনের। মেকিং ইট ডিজিটালাইজেশন, এর সাথে বিকল্প কিছু। বাংলাদেশের ৪ কোটি লোককে ট্যাক্স দিতে পারে, তাহলে আপনার ট্যাক্স যে এখন ৪০ লাখ দিতেছেন, আপনার 10%। তো আমরা যেটা বলতেছি ৪ কোটি লোকে যেখানে দিতে পারে এবং ট্যাক্স রেট কমায়ও এর থেকে বাজেট বড় করা সম্ভব। নাম্বার অফ এসএসসি আপনাকে বাড়াতে হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে হলে নিশ্চিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। দাবি জানান ব্যবসা বান্ধব পরিবেশের। টাকা মানুষের কাছ থেকে আপনি আদায় করবেন বা নেবেন, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বর্তমানে আপনি জানেন যে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা নাই, প্রত্যেকটা ব্যবসায় ধস নামছে এবং টেক্সটাইল মিল, অন্যান্য মিলগুলো গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে আপনি একটা বাজেট করছেন, পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা কতখানি বাস্তবায়িত হবে এটা বলা বড় মুশকিল। আমরা খুব কঠিন একটা ম্যাক্রো কন্ট্রাকশনারি পলিসিতে গেছি, যেখানে আপনার মোটামুটি চলতি ঋণের প্রবাহ প্রাইভেট সেক্টরে খুব বড় রকমভাবে সীমিত হয়ে গেছে। এতখানি সীমিত হলে যেটা সমস্যাটা যেটা দেখা দেয় যে আসলে আউটপুট তো কমে যায়। অ্যাগ্রিগেট আউটপুট কমে গেলে ইকোনমি আসলে বেশ বড় ধরনের একটা ধাক্কা খায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্যে আসলে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হয়েছে গত 1 বছরে। এবারের বাজেটে বাড়ছে ব্যক্তি করসীমার আওতা, যা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৩,৭৫,০০০ টাকা। আর কর আদায়ে সর্বনিম্ন ৫,০০০ টাকার পরিবর্তে থাকছে ১,০০০ টাকা। বছর ঘুরে আবারও এলো বাজেট, যেখানে সংকোচনমূলক ও বাস্তবায়নযোগ্য বাজেটের অংশ হিসেবে কমেছে বাজেটের আকার, কিন্তু বেড়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। প্রায় ৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের কর কাঠামোর পরিবর্তন ও আধুনিকায়ন ছাড়া হোঁচট খেতে পারে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা।